আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাসে আমাদের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন লাইভ প্রজেক্ট ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক বাংলা, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে সাহিত্য পাঠ। একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠের আজকে আমাদের একটি গল্প পাঠ্য বিষয়, যেটির নাম হচ্ছে আহ্বান। দেখো, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ থেকে। দেখো, আমরা এখানে কিছু চিত্র দেখে নেই, আমরা চিত্রগুলো দেখি, তারপরে আমরা মূল পাঠে ফিরে যাচ্ছি। দেখো, প্রথমেই কেউ একজন হয়তো ডাকছে, কাউকে সংবাদ দেওয়ার চেষ্টা করতেছে। এরপরে দেখো, এখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছি, মায়ের বয়সী। এরপরে দেখো আবারও একটা ছবি, যেখানে কাউকে ডাকা হচ্ছে মাইকের মাধ্যমে বা শব্দ করে জোরালোভাবে কাউকে ডাকতেছে। এখানে আরেকটা বয়স্ক মহিলার ছবি দেওয়া আছে। তো দেখো, আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে আজকে আমাদের গল্পের মূল বিষয়টা কি, যে আহ্বান যে গল্পটা, সেটার একটা আনুষঙ্গিক প্রেক্ষাপট আমরা তুলে ধরার চেষ্টা করেছি চিত্রের মাধ্যমে। যে আমরা কাউকে, কারণ দৃষ্টি আকর্ষণ করছি, কাউকে ডাকছি, এরকম কিছু বোঝাচ্ছে। দেখো, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে আহ্বান গল্পটি, যেটি রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ সাহিত্যিক বলতে পারি আমরা তাকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা কিছু জেনে নেই প্রথমে, তারপর আমরা মূল পাঠে যাই। দেখো, এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, সেই বিষয়গুলোতে আমরা একটু আসতেছি। দেখো, সেগুলো কি কি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্য। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি বলতে পারবে, আমরা কবি পরিচিতিটা বলতে পারবো, অসাম্প্রদায়িক চেতনা ব্যাখ্যা করতে পারবো, সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতা, এর মধ্যে থেকে আমরা অসাম্প্রদায়িক চেতনাটা মানুষের মধ্যে কিভাবে বেড়ে ওঠে বা এটা কি, সেই বিষয়টা তোমরা সুন্দর করে শিখতে পারবে। মানবিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, যেহেতু আমরা মানুষ, আমাদের মানসিকতা এবং মানবিকতার বিষয়টা এখানে ব্যাখ্যা করা হয়েছে গল্পের মধ্যে। এই বিষয়গুলো তোমরা শিখতে পারবে এবং জানতে পারবে। দেখো, কবি পরিচিতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে একজন অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে পরিচিত। তার সম্পর্কে আমরা একটু জেনে নেই। দেখো, এখানে তার ছবিটা দেওয়া হয়েছে। তার জন্ম 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ঘোষপাড়া মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো, তাহলে তার জন্মটা হচ্ছে 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ঘোষপাড়া মুরারিপুর গ্রামের, এবং পৈতৃক নিবাস ছিল 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার পৈতৃক নিবাসটা ছিল ব্যারাকপুরে। তাকে আমরা কথা সাহিত্যিক হিসেবে বলতে পারি। এবং তার পিতা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম মৃণালিনী দেবী। এবার দেখো, তার পেশা হচ্ছে শিক্ষকতা এবং সাহিত্য সাধনা। তার সমস্ত জীবনে তিনি শিক্ষকতা এবং সাহিত্য সাধনা করেই কাটিয়ে দিয়েছেন।
তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিতা। আরও তার অনেক উপন্যাস রয়েছে, সেগুলোর নাম আমরা আস্তে আস্তে জানব। এবারে দেখো তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে 1921 সালে প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মাধ্যমে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। তাহলে দেখো 1921 সালে প্রবাসী পত্রিকা উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মাধ্যমে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন। মাত্র 27 বছর বয়সেই তিনি সাহিত্য সাধনা আত্মনিয়োগ করেন এবং খ্যাতি লাভ করেন। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে আমরা পূর্বেই বলেছি পথের পাঁচালী। এই পথের পাঁচালী প্রকাশিত হয় 1929 সালে, যখন তিনি ভাগলপুরে চাকরি করার সময় এই উপন্যাস রচনা করেন। উপন্যাসটি 3টা ভাগে বিভক্ত। ষষ্ঠ পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদকে বলা হয় বল্লালী বালাই, আর সপ্তম থেকে 29 পরিচ্ছেদকে বলা হয় মাটির ভেপু, 30 থেকে 35 পরিচ্ছেদকে বলা হয় অক্টুর সংবাদ। আমাদের এই যে মাটির ভেপু, যেটা আমাদের নবম দশম শ্রেণীতে বাংলা প্রথম পত্রে পাঠ্য ছিল, পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় অংশটা। এবং এরপরে বলা হয়েছে যে অপরাজিতা। 1931 সালে প্রকাশিত হয়। দেখো পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে অপরাজিত। প্রবাসী পত্রিকায় উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এর প্রথম নাম ছিল আলোক সারথী। এটির প্রথম নাম ছিল আলোক সারথী। অপরাজিত উপন্যাসের একটি অংশ নিয়ে সত্যজিৎ রায় অপুর সংসার সিনেমা বানিয়েছিলেন। তাহলে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অপরাজিত উপন্যাস থেকেই কিছু অংশ নিয়ে সত্যজিৎ রায় অপুর সংসার সিনেমাটি তৈরি করেছিলেন। এবং আমরা জানি পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের পরিচালনায় পথের পাঁচালীও একটি সিনেমা রয়েছে। এরপরে তার আরও উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে, এর মধ্যে হচ্ছে দৃষ্টিপ্রদীপ 1935, আরণ্যক 1939, আদর্শ হিন্দু হোস্টেল 1940। আরণ্যক এবং আদর্শ হিন্দু হোস্টেল এই উপন্যাস দুটিও তার অন্যতম বিখ্যাত দুটি উপন্যাস। বিপিনের সংসার 1941, দেবযান 1944, ইসামতি 1949, দম্পতি 1952। দেখো তাহলে ইসামতি আরেকটি উপন্যাস যেটা খুবই পরিচিত, এবং অশনি সংকেত যেটা 1959 সালে প্রকাশিত হয়। এরপরে দেখো তার ছোট গল্পর মধ্যে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুধু উপন্যাস সাহিত্যে রচনা করেননি, তিনি ছোট গল্প সাহিত্যেও আত্মনিয়োগ করেছিলেন এবং সেখানেও তিনি সফলতা লাভ করেছিলেন। তার উল্লেখযোগ্য ছোট গল্প সংগ্রহের মধ্যে আমরা কয়েকটি নাম শিখে নিচ্ছি। প্রথমে আসতেছে মেঘমাল্লার 1931 সালে প্রকাশিত, মৌরি ফুল 1932 সালে প্রকাশিত, যাত্রা বদল 1934 সালে প্রকাশিত, কিন্নর দল 1938 সালে প্রকাশিত। তাহলে এই 4টা হচ্ছে তার ছোট গল্প সংগ্রহ। এরপরে তিনি আত্মজীবনী রচনা করেছিলেন, তার মধ্যে হচ্ছে তৃণাঙ্কুর 1943 সালে যেটি প্রকাশিত হয়। আত্মজীবনীটার নাম হচ্ছে তৃণাঙ্কুর, একটু কঠিন নাম, তারপরে মনে রাখবে যে তৃণাঙ্কুর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আত্মজীবনী। এরপরে দেখো তিনি ভ্রমণ সাহিত্যেও অবদান রেখেছেন। তার 3টি ভ্রমণ সাহিত্যের কথা আমরা জানতে পারি, অভিযাত্রিক, বনে পাহাড়ে, হে অরণ্য কথা কও। এগুলো হচ্ছে তার ভ্রমণ কাহিনী। এরপরে তিনি কিছু পত্রিকা সম্পাদনা করেছেন, তার মধ্যে দেখি আমরা চিত্রলেখা 1930 নামে একটি সিনেমা পত্রিকা, এবং দীপক পত্রিকা 1932 সালে হেমন্ত কুমার গুপ্তের সাথে মিলে এটি সম্পাদনা করেন তিনি। তাহলে 2টি পত্রিকাও তিনি সম্পাদনা করেছেন। এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রবীন্দ্র পুরস্কার 1951 সালে মরণোত্তর যেটা তিনি লাভ করেন, সেটা লাভ করেন তিনি ইসামতি উপন্যাস রচনার জন্য। মনে রাখবে যে 1951 সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন এবং ইসামতি উপন্যাসের জন্য এই পুরস্কারটি তিনি লাভ করেন। এবং 1 সেপ্টেম্বর 1950 সালে তিনি মারা যান। স্থান হচ্ছে বিহারের ঘাটশিলায় মারা যান।
1 সেপ্টেম্বর 1950 সালে বিহারের ঘাটশিলায় তিনি মারা যান। তাহলে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী টপিকে আমরা চলে যাই। দেখো এখানে আমরা একটা একক কাজ রেখেছি, তোমরা যারা এখন দেখতেছো তারা এই কাজটা একটু করার চেষ্টা করো। দেখো যে নিজের কাজটা প্র্যাকটিস করো। দেখো প্রথমেই তোমাদের জন্য একটি প্রশ্ন আসছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? এ বিষয়টা একটু তোমরা করো, বা অনেকে চাইলে এখনই তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো যে তার জন্ম সালটা কত, বা তারিখ সহ লিখে দিতে পারো। এইমাত্র আমরা পড়ে এসেছি, দেখতে পাচ্ছি অনেকে এখন দেখতেছো। যারা দেখতেছো তারা কমেন্টে জানিয়ে দাও উত্তরটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? আমি একটু অপেক্ষা করছি। এবং দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে পথের পাঁচালী কি? আমরা এইমাত্র পড়ে এসেছি যে পথের পাঁচালী কি। এই দুটো প্রশ্ন তোমাদের কাজ, সবাই আশা করি কাজটা করবে। তাহলে আমরা পরের টপিকে যাচ্ছি। দেখো এখানে আমরা একটা বিষয় উল্লেখ করেছি যে তোমরা যারা এখন ক্লাসটা করতেছো বা যখনই করবে, বিষয়টা করার সময় বই নিয়ে খাতা কলম নিয়ে তোমরা বসো। অবশ্যই আমি জানি সে বিষয়টা বলার অবগতি রাখে না। তো এখন আমরা তোমাদের জন্য একটা কাজ রেখেছি, যেটা হচ্ছে এখানে দেখো বলা হয়েছে যে নীরব পাঠ। নীরব পাঠ বলতে মনে মনে পড়বে, শব্দ না করে। তো এখানে যে পাঠটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে দেখো আহ্বান গল্পের 3য় পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়ো। এখানে 3য় পৃষ্ঠা পড়ার কথা বলেছি, বাকিগুলোর কথা বলি নাই। তো আমরা এখন একটু 3য় পৃষ্ঠাটা একটু পড়ি। আচ্ছা, দেখতে পাচ্ছি সুফিয়ান আহমেদ কমেন্টস করে জানিয়ে দিচ্ছে 2টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে ফেলেছে, খুব ভালো। আরও যারা আছো সবাই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমরা 3য় পৃষ্ঠাটা একটু পড়ে নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে, হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, 1 ঘটি দুধ আনলাম তোর জন্যি। সে কি, দুধ পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ, তারও কেউ নেই, মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ আমার, গোপাল দুধ খেতে পায় না, তাই আজ ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো, তোমার এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? বুড়ি একটু ঘাবড়ে গেল, ভয়ে ভয়ে বলে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কীরকম হয়তো মনে পড়ে গিয়েছে আমার ওপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে, গোপাল, এই 2টি কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দেখিন মোর সামনে। বুড়ি, তোমার চলে কিসে? ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো, লোকের ধান বানে তাই চাল পায়, আমায় 2টো না দিয়ে খায় না। একা থাক,
একা থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে। অমর গোপাল, আমি নতুন খাজুর পাতার চেটাই বনে রেখে দিয়েছিলাম তোমারে বসতি দেবার জন্যে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না, নানা দিকে ব্যস্ত থাকি। অনেক দিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো বা এক ছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো। পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমার সেই মা পেটিয়ে দিলে, বলে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি, এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে অস্থির, আমারে রোজ শুধায়। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। তাহলে দেখো, এখানে গল্পকথকের সাথে একজন বয়স্ক মহিলার বুড়ি মায়ের সম্পর্কের একটা বিষয় তুলে ধরা হয়েছে। মানবিকতার একটা দিক দেখো প্রথমেই চলে এসেছে। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করি, যে আমাদের মূল গল্পটা ছিল আহ্বান। তো কোনো কিছুর প্রতি আমাদের আকৃষ্ট করা বা কোনো কিছুর প্রতি আমাদের ডাকা বোঝায়, আমরা ডাকাই বুঝি সহজভাবে, যে আহ্বান মানে হচ্ছে ডাকা। তো দেখো, এই এতটুকু পরে আমরা যা বুঝলাম, যে পুরো গল্পটার যদি আমরা মূল ভাবটা বলি, তাহলে দেখো এরকম যে হচ্ছে, এই গল্পটির মধ্যে গোপাল গ্রামের ছেলে, কিন্তু শহরে চাকরি করতে যায় এবং মাঝে মধ্যে সে ছুটি পেলে গ্রামে বেড়াতে আসে। এরকম সময় গোপাল বাগানে ঘুরতে ঘুরতে এক বয়স্ক মহিলার সাথে দেখা হয়, যার ধর্ম ছিল মুসলিম, তিনি মুসলিম ছিলেন। তো তার সাথে গোপাল যদিও গোঁড়ামি মুক্ত ছিল, তবুও তার কাছ থেকে প্রথমে খাবার নিতে বা ফলমূলটুকু বা যে দুধটুকু নিতে সে সংকোচ বোধ করছিল, কিন্তু ধীরে ধীরে তার এই সংকোচ বোধটা কেটে যায় এবং গোপাল এবং বুড়ির মধ্যে মা এবং সন্তান তুল্য স্নেহের বাঁধন তৈরি হতে থাকে। এবং অবশেষে আমরা দেখি যে বুড়ি একটা সময় মারা যায় এবং গোপাল সেই সময়তেই বাড়িতে চলে আসে, এবং বুড়ি মা মরার পূর্বে বলে যায় যে গোপালই যেন তার জন্য কাফনের কাপড় কেনে। তো এই বিষয়টা এবং বলে গিয়েছিল, এবং গোপাল ঘটনাক্রমে চলে এসেছিল ওই সময়, কোনো খবর না পেয়ে তিনি তার মৃত্যুর সময় চলে আসে যে কোনোভাবেই, এবং গোপালই তারা কাফনের কাপড় কিনে দেয় এবং মুসলিমদের রীতি অনুযায়ী তাকে মাটি দেওয়ার সময় সে প্রথম কবরে মাটি দিয়েছিল। তো এখানে গোপালের মনে হয়েছে যে কোনো একটা টান, কোনো একটা আহ্বানেই তিনি গ্রামে ফিরে এসেছিলেন, অদৃশ্য একটা বাঁধন। তো এই বিষয়টা দেখো, এই আমরা যতটুকু পাঠ করলাম এটার মধ্যে থেকে আমরা যদি ব্যাখ্যা করি, দেখো বুড়ি যখন গোপালকে দেখে তারপর থেকে তার সাথে একটা আত্মার সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। তো এজন্য গোপাল যতদিন বাড়িতে থাকতো প্রতিদিন সকালেই তার জন্য কিছু না কিছু নিয়ে আসতোই, কখনোই খালি হাতে আসতো না। এবং গোপাল এবং বুড়ির মধ্যে একটা স্নেহের বাঁধন তৈরি হয়, যেটা মা এবং সন্তানের। তো এই মায়ার বাঁধনটাই দেখা গেল যে একজন হিন্দু এবং মুসলিম, তারা ধর্মকে উপেক্ষা করে সন্তান এবং মায়ের স্নেহে আবদ্ধ হয়ে গেলেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এখানে মায়ের ভালোবাসার কাছে এবং সন্তানের ভালোবাসার কাছে ধর্ম উপেক্ষা করে তারা, সে হিন্দু হয়েও মুসলিম মহিলার জন্য কাফনের কাপড় কিনলো এবং সে তার কবরে মাটি দিল। তো এখানে মূলত আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি তা হলো যে সম্পর্ক, মানবিকতা এবং আমাদের মধ্যে যে
মানবিকতা ফুটে উঠেছে এখানে গোপাল এবং বুড়িমার মধ্যে। এবং দেখো, মানবিকতা ছাড়াও আর একটা বিষয় হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক চেতনা বলতে আমরা বুঝি যে আমরা ধর্ম যার যার আছে, আমরা যার যার ধর্ম সে সেভাবে পালন করব। আমরা কারো কোনো ধর্মের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করি না এবং করব না। যে যার মতো করে ধর্ম পালন করবে, কিন্তু তাই বলে কোনো ব্যক্তি হিসেবে সে যে ধর্মেরই হোক তার সাথে আমাদের কোনো বিদ্বেষ হিংসা থাকতে পারে না। আমরা প্রত্যেকের সাথে মিলেমিশে থাকি। এই বিষয়টা এখানে দেখানো হয়েছে যে অসাম্প্রদায়িক চেতনা। হিন্দু মুসলিম, আমরা জানি আমাদের সমাজে হিন্দুরা মুসলিমদের বাড়িতে খেতে পারে না, মুসলিমরা হিন্দুদের বাড়িতে খেতে পারে না, এই সমস্ত কিছু নিয়ম রয়েছে। এই বিষয়গুলোকে উপেক্ষা করে এখানে মানবিকতার যে একটা জয়গান গেয়েছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টাই মূর্ত করে ফুটিয়ে তুলেছেন তিনি, যে মানবিকতার উপরে আসলে কোনো বিষয়ই শ্রেষ্ঠ হতে পারে না। মানবিকতা হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে। পরবর্তীতে দেখো, যে এখানে দেখো আমরা এটা এই গল্পের মধ্যে পড়েছিলাম যে গোপাল, এই দুটি কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাওয়াও দেখিন মোর সামনে। সেই বুড়িমা গোপালের জন্য সকালবেলা শশাগুলো, কচি শশাগুলো নিয়ে এসেছিল এবং সে আবদার করলো যে তার সামনে বসে যেন গোপাল এগুলো খেয়ে না। একেবারে মায়ের স্নেহ ভরা নিয়েই কথাগুলো বলেছিল। দেখো, এবারে তোমাদের আরেকটা কাজ দিচ্ছি। বুড়ি ও গোপালের সম্পর্কের মাঝে তৎকালীন সমাজের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তোমরা একটু বিষয়টা বুঝতে চেষ্টা করো যে বুড়ি এবং গোপালের সম্পর্কের মাঝে তৎকালীন সমাজের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। চিন্তা করতে হবে সেই সময়কার কথা, যখন আমাদের দেশ স্বাধীনতা অর্জন করতে পারেনি এবং তখন শাসন করতো ব্রিটিশরা। সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী আমাদের একটু চিন্তা করতে হবে যে তৎকালীন সময়ে সাম্প্রতিকতা বা সাম্প্রদায়িকতাটা কতটা প্রখর ছিল মানুষের মধ্যে এবং সমাজে প্রচলিত ছিল, এবং এটার যে ভয়াবহ কী পরিণতি হতো সেই বিষয়টা চিন্তা করে একটু তোমরা বিষয়টা চিন্তা করো। বুড়ি ও গোপালের সম্পর্কের মাঝে তৎকালীন সমাজের কোন দিকটি ফুটে উঠেছে। দেখো, এখানে আমরা কি বুঝতে পারি, বুড়ি এবং গোপালের মাঝে তৎকালীন বিষয়ে যে সন্তান তুল্য এবং মায়ের ভালোবাসা এবং স্নেহ ফুটে উঠেছে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং অসাম্প্রদায়িকের একটা বিষয় চলে এসেছে, যে সম্পর্ক বা ভালোবাসা এবং মায়া সব কিছুকে উপেক্ষা করতে পারে, সব কিছুকে উপেক্ষা করে এক সুতোয় বাঁধতে পারে। যেটা আমরা এখন বলে থাকি যে আমাদের একতাবদ্ধ হওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে। এরপরে দেখো পাঠ বিশ্লেষণ। পরে ঠিক যেন আপনার মা কি পিসির মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্যই খাজুরের চাটাইখানা কতদিন আগে বনে রেখেলাম, ওখানা পুরনো হয়ে ভেঙ্গে যাচ্ছে, তুই একদিনও এলি না গোপাল, আমার অসুখ হয়েছে তাও দেখতে এলি না। বুড়ির দু চোখ বেয়ে জল বেয়ে পড়ছে গড়িয়ে, আমায় বলল, গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। দেখো, আমরা যে কথাগুলো বলছিলাম, তো বুড়ি গোপালকে নিজের সন্তানের মতোই ভালোবাসত এবং স্নেহ করত, আদর করত। এই জন্যই সে ধর্ম ভুলে গিয়ে গোপালকে এত আপন করে নিয়েছিল এবং তাকে তার বাড়িতে যাওয়ার জন্য তিনি আহ্বান করেছিলেন বা দাওয়াত দিয়েছিলেন। এবং দেখো, তাকে বসতে দেওয়ার জন্য খাজুরের চাটাইখানা কদিন আগে বুনে রেখেছিলেন। আমরা জানি খেজুর পাতা বা তাল পাতা দিয়ে পাটি বোনানো যায়, সেগুলো গ্রাম অঞ্চলে আমরা দেখে থাকি, এখনও হয়তো বা দেখা যায়। তো এটা তার জন্য, তাকে বসতে দেওয়ার জন্য এটা তৈরি করে রেখেছিল। যেহেতু বুড়ি অনেক গরিব ছিল, তার বাড়িতে ওই রকমের আপ্যায়নের ব্যবস্থা ছিল না, এবং গোপাল এতদিনেও তার বাড়িতে যায়নি এবং ওটা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। এবং বুড়িমা যখন অসুস্থ হয়ে যাচ্ছে, প্রায় মারা যাবে, তখন তিনি বারবার গোপাল কোথায়, গোপাল এই কথাটাই বলছিল। এবং শেষ পর্যন্ত তিনি বলে যায় যে আমার কাফনের কাপড় তুই কিনে দিস, মানে একটা আবদার করে গিয়েছিল, যে গোপালকেই বলে গিয়েছে যে তার কাফনের কাপড় গোপালই যেন কিনে।
দেখো তোমাদের জন্য আরেকটি কাজ, বুড়ির আর্জির মধ্যে মানবিক দিকটি বিশ্লেষণ করো। এই বিষয়টা একটু তোমরা বিশ্লেষণ করবে। বুড়ির আর্জির মধ্যে মানবিক দিকটি বিশ্লেষণ করবে। বুড়ির যে ব্যাখ্যাটা ছিল, যে সে বলেছিল যে গোপালের কথাটা, যে তুই এখনো আসলি না আমার বাড়িতে, খেজুরের চাটাই বনে রেখেছি বসার জন্য, সেটা ভেঙে গিয়েছে, এবং গোপালকে শেষ পর্যন্ত সে বলে যায় যে তার কাফনের কাপড় কেনার জন্য, সেই বিষয়টা। সেজন্য তোমাদের এই কাজটা তোমরা একটা বাড়ির কাজ হিসেবে লিখে নাও, যে বুড়ির আর্জির মধ্যে মানবিক দিকটি বিশ্লেষণ করে। এটার ব্যাখ্যাটা তোমরা লিখে আমাকে পাঠিয়ে দেবে, যে কোনো মাধ্যমে তোমরা পাঠাতে পারো, মেল করতে পারো, অথবা ফেসবুকে এই কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো ছবি তুলে, বা যে কোনো মাধ্যমে তোমরা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে এটা পাঠিয়ে দাও। এরপরে দেখো মূল্যায়ন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? এই বিষয়টা একটু দেখো, এটা আমরা আলোচনা করেছিলাম, তোমরা একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এরপরে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাসের নাম লেখো। খুবই সহজ একটা প্রশ্ন, এটা সকলেই আশা করি পারবে। এবং পরবর্তীতে দেখো বুড়ি কাকে কাফনের কাপড় কিনে দিতে বলেছিল, আমরা এটা পাঠের মধ্যেও পেয়েছি, এটাও সকলে জানো। এগুলোর উত্তর করে ফেলো সকলে দ্রুত। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখেছি আমরা ছোট করে। পূর্বেরটা আমরা বললাম, এটা তোমরা ছোট, এটা একদম সহজ, এটা তোমরা করে পাঠাও। এবং মূল বাড়ির কাজ যেটা, সেটা আমরা দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, দেখতে পাচ্ছি সুফিয়ান আহমেদ লিখেছেন বুঝিয়ে দেন স্যার বিষয়টা। তাহলে পূর্বের বিষয়টা যেটা জিজ্ঞাসা করতে চেয়েছো, যে এখানে বুড়ি এবং গোপালের মধ্যে যে বিষয়টি, যে মানবিকতার যে বিষয়টি ফুটে উঠেছে, যে সম্পর্কের মধ্যে, এখানে মূলত অসাম্প্রদায়িক চেতনা এবং মানবিকতা। দেখো, মায়া এবং ভালোবাসার কাছে অসাম্প্রদায়িক চেতনা তুচ্ছ হয়ে গিয়েছে, এবং আমরা সকলেই এক সুতোয় আবদ্ধ হয়ে বসবাস করতেছি, এই বিষয়টা বোঝানো হয়েছে। খুব ধন্যবাদ সুফিয়ানকে, সুন্দর সবগুলো উত্তর দিচ্ছে, খুব ভালো। পুরো ক্লাসটাই ছিল, অনেকেই দেখতে পাচ্ছি ক্লাস পুরোটাই ছিল কিন্তু উত্তর দিচ্ছে না কেউ। আচ্ছা, যারা দিচ্ছ ধন্যবাদ, আর যারা এখন দিতে পারছো না তারা লিখে ছবি তুলে যে কোনোভাবে পাঠিয়ে দিও। আচ্ছা, এবারে আমরা বাড়ির কাজে চলে যাই। তোমাদের জন্য একটা প্রধান বাড়ির কাজ যেটা, সেটা হচ্ছে দেখো, আহ্বান গল্পে অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে মূল্যায়ন করো। তুমি নিজের মূল্যায়নটা করবে এখানে, গল্পটা পড়ে, গল্পের মূল ভাবটা পড়তে পারো, পড়ে নিজের মতো করে তোমার কি মনে হয়েছে এখানে সেটাই তুমি ফুটিয়ে তুলবে। যে আহ্বান গল্পে অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে মূল্যায়ন করে, এখানে অসাম্প্রদায়িক চেতনার কোনো বিষয় যদি তোমার মনে হয় যে রয়েছে, সেই বিষয়টাই তুমি এখানে উল্লেখ করবে। এটাই হচ্ছে তোমাদের জন্য একটা বাড়ি কাজ, খুবই ছোট একটা বাড়ি কাজ। সকলেই আশা করছি এটা লিখে বাড়ি কাজটা সাবমিট করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে সহযোগিতা করার জন্য এবং আমার একই সাথে লাইভে জয়েন করার জন্য। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার আমরা উপস্থিত হব, সে আশা ব্যক্ত করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।